আমি আলহামদুলিল্লাহ 6 পাইছি ওভারঅল। কিশোরগঞ্জ থেকে এসে তো অল্প সময়ের মধ্যে অলরেডি আপনি IELTS এর 6 পেয়েছেন। হ্যাঁ, আমার মতন স্টুডেন্টের দ্বারা যেটা অনেক কমপ্লিকেটেড ছিল এটা অনেক সহজ হয়ে গেছে প্র্যাকটিক্যাল ইংলিশের সাথে কাজ করাতে। আপনি প্র্যাকটিক্যাল ইংলিশটা শুরু করলেন কেন? হোয়াট ইজ ইউর নেম, সে অ্যান্সার দিয়েছে। তারপর আমি জিজ্ঞেস করেছি হোয়াট ক্যান আই কল ইউ, তো সে বলেছে আই এম ফ্রম গোপালগঞ্জ। অ্যান্সার বলার অ্যাবিলিটি আছে, বাট তার ভয়টা অনেক কাজ করছে। ডে 1 থেকে বলা হয় যে 12টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড সাবজেক্ট কিন্তু ইংলিশ, বিকজ এটাতে ইউ কান্ট সার্ভাইভ। এটা আমার ভাষা না। লেখা শেখাচ্ছে, গ্রামার রুলসটা শেখাচ্ছে। এটা যে একটা ভাষা, এটা তারা কনসিডার না করে এটা তারা একটা সাবজেক্ট হিসেবে কনসিডার করছে। আর তার কথা বলার আগে সে চিন্তা করে আমার টেন্স ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, বিকজ পিপল আর ওয়ে টু জাজমেন্টাল। এই জাজমেন্টটাকে ভয় পায় এবং এই কারণে কনফিডেন্সটা ড্রপ করে। ওপেন মার্কেটে নিয়ে যাচ্ছি টু টক ইন ইংলিশ, ক্লাসমেটদের সাথে কনভারসেশন করতে দিচ্ছি টক ইন ইংলিশ। এমন না যে আমরা বোর্ডে লিখছি তারা মুখস্থ করছে। দিনের শেষে বাঙালি জানে যে তার বাইরে যাওয়া দরকার এবং সেই ক্ষেত্রে ইংলিশ শিখলেই তার সম্মান এবং সম্মানই বাড়বে। যে ম্যাম, আমার তো কোনো কনফিডেন্স ছিল না ঢাকায় আসার আগে, তো আমি তো কোর্স করার পর সাইপ্রাস চলে আসলাম। আমি এখন ইংলিশে কথা বলি নট অ্যাজ আ বাঙালি, রাদার জাস্ট আ English fluent speaker. I said, how come? And he said, because of the confidence you gave me. যে একেবারে গ্রাম থেকে আসছে, একটা অফিসে চা বানায়, ভালো ইংলিশ বলতে পারতেছে, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারতেছে, বুঝতে পারতেছে, সে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা চিন্তা করতে পারছে। অনেকে IELTS এ 6 পাইতেছে, 7 পাইতেছে। মানে এত অল্প সময়ে ট্রান্সফরমেশনটা কিভাবে? টিচার এঙ্গেজমেন্ট আমরা কম রাখি, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বেশি রাখি। আমরা তাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে বলি, তাদের ডেইলি লাইফ ব্লগ বা লেট আসলে একটা পানিশমেন্ট হিসেবে তাদের একটা 2 মিনিটের ভিডিও বানাতে হয়, ওয়াই হি ইজ লেট। আমি ছেলে তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে পড়ায় 8.5 আনতেই পারি, বাট আমি যদি রিমোট এরিয়ার থেকে একটা ছেলেকে যে হোয়াট ইজ ইউর নেম বলতে পারে না, তাকে আমি 6.5 পাওয়াবো IELTS এ। এক বছরে 1000+ স্টুডেন্ট, বাট এটা সামনে কি হবে? সামনে একটাই গোল, যে বাঙালি আর ইংলিশকে ভয় পাবে না। ডাজন্ট ম্যাটার আমি বাংলাদেশে থাকি বা বাইরে যাই, আই ক্যান টক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এবং ওই কনফিডেন্স বিল্ড করাটা হলো আমাদের মেইন টার্গেট, যে আমরা একটা রেভলিউশন নিয়ে আসবো। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। প্র্যাকটিক্যাল ইংলিশের যদি আমি আইডিয়াটা বলি, আইডিয়াটা খুবই ব্যতিক্রম। কারণ এই 1000 স্টুডেন্টের মধ্যে 700 থেকে 800 স্টুডেন্ট হচ্ছে রেসিডেন্সিয়াল, এবং আমার জানার মতে ইংলিশ শেখানোর জন্য কেউ রেসিডেন্সিয়ালে চিন্তা করে নাই। সো আপনি লতে পড়াশোনা করেছেন, ব্রিটিশ ল পড়িয়েছেন, সেখান থেকে এরকম একটা ব্যতিক্রম আইডিয়াতে আপনি কেন সহযোদ্ধা হলেন? ওকে, সো যেহেতু আমি ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছি এবং তারপর ব্রিটিশ ল পড়েছি, সো ইংলিশ ইজ মাই ল্যাঙ্গুয়েজ, জাস্ট লাইক বাংলা। বাংলা যেভাবে আমি খুব কনফিডেন্টলি কথা বলতে পারি, ইংলিশটাও আমার খুব কনফিডেন্স, এবং আমার মনে হয় বাংলার থেকে বেশি কনফিডেন্টলি আমি ইংলিশে কথা বলতে পারি, বিকজ আমার এনভায়রনমেন্টটা ছিল ইংলিশ। আমি যখন ফার্স্ট ডেতে স্কুলে যাই, আই স্টার্টেড কমিউনিকেটিং ইন নট ইন বাংলা, রাদার ইন ইংলিশ। সো ডে 1 থেকে আমার কাছে ইংলিশটা ভয় লাগেনি। বাট যখন আমি IELTS পড়ানো স্টার্ট করেছি, দেখেছি যখন আমার রিমোট এরিয়া থেকে স্টুডেন্টরা আসে, খুব গ্রাম থেকে, তো তারা আসলে বাংলাটা প্রপারলি বলতে পারে না, ইংলিশটা তো ডে ড্রিম ফর দেম। সো তখন কি করেছি যে আমি ট্রাই করেছি যে তাদেরকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। সো আসলে আমার কাছে ওই 2 ঘন্টা পরে তার ইমপ্রুভমেন্ট আসে না। আমার রুম থেকে চলে যাওয়ার পরেই সে বাংলায় কথা বলছে, অ্যাজ হি ইজ ইউজ টু উইথ দিস। সো আমাদের রেসিডেন্সিয়াল দেওয়ার একটা মেইন টার্গেট হলো যে 24/7 হি ইজ বাউন্ড টু টক ইন ইংলিশ, সো দ্যাট হি হ্যাভ দ্য অ্যাডাপ্টেশন, যে না, আমি আসলে ইংলিশ আমার ল্যাঙ্গুয়েজ, আমি এটাকে সাবজেক্ট হিসেবে কনসিডার করছি না, এটা আমি কোনো লার্নিং মেথড না, ইটস রেদার আ প্র্যাকটিস। যে আমার কমিউনিকেশন স্কিলটা হচ্ছে ইংলিশ, সো দ্যাট আমি ওয়ার্ল্ডের কোনো জায়গায় গেলে ডিফিকাল্টিস ফেস করব না, আমার জন্য এটা খুব স্মুথ যাবে। এবং ইংলিশটা আসলে এখন, ইফ আই টক অ্যাবাউট প্রেজেন্ট টাইম, তাহলে ইংলিশটা ইটস আ বেসিক থিং, এটা আসলে কোনো এক্সট্রা অর্ডিনারি একটা স্কিল না। সো এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে হলে উই নিড টু নো ইংলিশ। সো যেসব স্টুডেন্টস আছে রিমোট এরিয়ার থেকে আসে, তাদের আসলে ওই 2 ঘন্টার ক্লাস বা উইকে 3 ডেজ ক্লাসে ইটস নট ইফেক্টিভ। তাদের জন্য এমন একটা এনভায়রনমেন্ট লাগবে যেখানে 24/7, 3 মাস বা 6 মাস তারা যদি বেসিক করে তাহলে 3 মাস, আর IELTS বেসিক ক্লাস করলে 6 মাসের একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, যেখানে তাদেরকে আসলে আমরা বলছি না ইংলিশে কথা বলতে, অটোমেটিকলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে যেখানে দে আর বাউন্ড টু টক ইন ইংলিশ। তাদের কনফিডেন্স বেড়ে যাচ্ছে, তাদের স্ট্রেস লেভেল কমে যাচ্ছে, তাদের ভয়টা কমে যাচ্ছে। সো বাই দিস উই অ্যাকচুয়ালি থট যে না, আমরা একটু আউট অফ দ্য বক্স যাই, আমরা সিস্টেমটাকে না ফলো করে নিজেরা একটা রেভলিউশন নিয়ে আসি, যেখানে অ্যাকচুয়ালি আমরা ইংলিশটাকে খুব কনফিডেন্টলি বলতে পারবো একটা ভাষা হিসাবে।
একটা সাবজেক্ট হিসাবে না। আপনি আগেও টিচিং করতেন, অনেক বছর ধরে ইংলিশ টিচিং এর সাথে ছিলেন, আপনি প্র্যাকটিক্যাল ইংলিশটা শুরু করলেন কেন? আমি তো অনেক দিন যাবত টিচিং করাচ্ছি। আমি টিচিং জীবনে দেখেছি অনেক স্টুডেন্ট অনেক স্ট্রাগল করছে ইংরেজি ভাষার জন্য, ভাষা শেখার জন্য। আমার অনেক স্টুডেন্ট ছিল, একটা স্টুডেন্ট। আমি তো দীর্ঘদিন যাবত ইংলিশ পড়াচ্ছি, প্রায় অলমোস্ট 6 ইয়ার্স হয়ে গিয়েছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়েছি এবং বিভিন্ন স্টুডেন্ট পার্সোনালি পড়িয়েছি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ইংলিশে স্টুডেন্ট অনেক ভয় পায়, তারা অনেক গাদি গ্রামার রুলস পড়ে, অনেক কিছু শেখার ট্রাই করে, কিন্তু আদৌ দিন শেষে তার ইংরেজিতে কথা বলতে পারছে না। যার কারণে আমি চিন্তা করছি আসলে আমি এমন একটা সিস্টেম দাঁড় করাতে চাচ্ছি, অথবা এমন একটা এনভায়রনমেন্ট দিতে চাচ্ছি যেখানে মূলত তারা গ্রামারটাকে শিখবে না, তারা হচ্ছে ভাষাটাকে শিখবে, কমিউনিকেশনটাকে শিখবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আসলে আমাদের প্র্যাকটিক্যাল জিনিসটা আমি তৈরি করেছিলাম। আমি যদি বাংলাদেশিদের একটা চ্যালেঞ্জের কথা বলি, আপনারা দুজনেই ডেফিনেটলি টিচার, যে আমাদের তো, আমি যদি সৌদি আরবের দিকে তাকাই, সৌদি আরবে জাস্ট গত বছর 7.5 লক্ষ প্রবাসী শ্রমিক গিয়েছে বাংলাদেশ থেকে, এবং আমাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে অথবা যেই দেশেই যাচ্ছে, আমরা যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, আমরা ইংলিশে অনেকটা পেছানো, এবং ইংলিশে পেছানো থাকার জন্য আমাদের সৌদি আরবে যে শ্রমিকরা যায় তারা সবচেয়ে লোয়েস্ট লেভেল অফ স্যালারি পায়, কিন্তু ফিলিপিন থেকে যারা আছে তারা তার থেকে 3-4 গুণ বেশি স্যালারি পাচ্ছে অনেক সময়। একইভাবে সারা পৃথিবীতে বিভিন্ন লেভেলে যে বাংলাদেশিরা জব করে, আমাদের স্টুডেন্টরা ইংলিশে কথা বলতে পারে না, IELTS এ ধাক্কা খায়, এবং তাদের মধ্যে কিন্তু ইংলিশ, তারা অনেক কিছুই শিখতে পারে জীবনে, অনেক রকম স্কিল তারা শিখতেছে। ঢাকা শহরে বেঁচে থাকতে হলে অনেক জীবনমুখী স্কিল শিখতে হয়, কিন্তু ইংলিশে এসে জাতি আটকায় গেছে। আমরাও এই জায়গায় এসে জাতি আর আগাইতে পারতেছে না। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কথা ডিফারেন্ট, ইন জেনারেলে তারা ইংলিশে খুবই ভালো, বাট আমি যদি বাংলা মিডিয়াম ধরি, মাদ্রাসা ধরি, আমাদের শ্রমিকদের ক্ষেত্রে ধরি, তারা কোনোভাবেই ইংলিশটাকে পার করতে পারতেছে না। শ্রমিকদের ক্ষেত্রে তাদের লেভেলেও পার করতে পারতেছে না, আবার যারা ভালো ইউনিভার্সিটিতে মাস্টার্স বা PhD করতে হচ্ছে, তারাও এখানে অনেক ক্ষেত্রেই প্রচুর স্ট্রাগল করতেছে। সো সলিউশনের আগে আমরা প্রবলেমটা কেন এত বেশি, কেন ইংলিশ শিখা আসলে বাঙালির জন্য এত ডিফিকাল্ট, আপনাদের কাছে কি মনে হয়? বেসিক্যালি আমি যদি মনে করি বা আমার পার্সপেক্টিভ যেটা আমি দেখেছি, আমরা বেশিরভাগ মেজরিটি আমাদের স্টুডেন্ট কথা গ্রামের সাইডে, যেটা আমিও ছিলাম। আমাদের ইংরেজি এখানে আসলে যে একটা সিস্টেম রয়েছে আমাদের, এই ক্লাস আমরা যদি ধরি 1 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত, 12 বছর অনার্স মাস্টার্স করে 16 বছর অলমোস্ট হয়ে যায় আমাদের। এই পুরোটা সময় ধরে আমরা শুধুমাত্র গ্রামার পড়ি, আমরা টেন্স পড়ি, ভয়েস পড়ি, ন্যারেশন পড়ি, অন কাইন্ডস অফ গ্রামারগুলো পড়ি। আমরা অ্যাপ্লাই করি না, কিন্তু এগুলো আমাদের স্কুলগুলো শিখাচ্ছে না আমরা কীভাবে অ্যাপ্লাই করবো কমিউনিকেশনে। তারা শিখাচ্ছে কি, লেখা শিখাচ্ছে, গ্রামার রুলসটা শিখাচ্ছে, কিন্তু এটা যে একটা ভাষা, এটা তারা কনসিডার না করে এটা তারা একটা সাবজেক্ট হিসাবে কনসিডার করছে। স্টুডেন্টের মনের মধ্যে একটা ভয় ঢুকাচ্ছে, আসলে এটা তোমাকে পাস করতে হবে, কিংবা তোমাকে A+ পেতে হবে, সেটা তারা শিখাচ্ছে। কিন্তু এটা যেটা ভাষা, এটা কমিউনিকেশন করতে হবে, এটা আমার একটা অপরচুনিটিস ক্রিয়েট করবে, এটা আসলে তারা ওইভাবে শিখাচ্ছে না আমাদের কান্ট্রির এডুকেশন সিস্টেমগুলো। যার কারণে আসলে আমরা ইংরেজি শিখতে আমাদের খুবই প্রবলেম, ভাষাটা শিখতে আমাদের খুবই প্রবলেম হচ্ছে, কমিউনিকেশন করতে প্রবলেম হচ্ছে। বাট যদি বাংলাদেশে চিন্তা করি, আমাদের স্টুডেন্টরা কিন্তু গ্রামারে খুবই পটু, তারা খুবই গ্রামার রুলস জানে, কিন্তু বাস্তব জীবনে পারছে না। যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি একটা গ্রাম থেকে এসেছি, গ্রাম থেকে বড় হয়েছি, আমি গ্রামে একটা স্কুলে পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি। আমাদেরও সেম সিস্টেমই ছিল। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত না আমি কোনো একটা ইংলিশে মুখে কথা বের করতে পারতাম, বেসিক যেমন কথা আমার নাম কোথা থেকে আসে এইটুকুই পর্যন্ত আমরা ছিলাম। এরপর আসলে আমরা এটা আসলে আমরা শিখি নাই এটা কথা বলতে, আমরা গ্রামার রুলস শিখেছি, কিভাবে ট্রান্সফার করতে হয় সেন্টেন্সগুলো, সেটা শিখেছি, করে করে আমরা এসেছি। কিন্তু যখনই আমরা আসলে চিন্তা করলাম না এটা আসলে এইভাবে না, এটা কথা বলতে হবে, আমি অনেক জায়গায় কিছু ইন্টারভিউ দিয়েছি, আমি আসলে ইংলিশে কথা বলতে পারবো না, তারা আমাকেও নেয়নি। আমি বাইরের দেশে পড়তে যাব, আমি একসময় চিন্তাও করেছিলাম, কিন্তু আমি আসলে আমার ইংলিশ কমিউনিকেশন খুবই বাজে লেভেলের ছিল। ইন্টারমিডিয়েটের পরে আমি তাও যেতে পারিনি, উইদাউট আইএলটিএসও ট্রাই করেছিলাম একবার, তাও হয়নি। তো এইরকম দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম না, আসলে এটাকে যেভাবে আমরা দেশে শিখাচ্ছে এইভাবে করলে আমাদের যে একটা জ্ঞানের পরিধি রয়েছে এটা লিমিটেড জায়গায় স্থগিত থাকবে, এটা বাড়বে না। এটার জন্য দরকার হচ্ছে ভাষাটা শেখা, অপরচুনিটিগুলো নেওয়া, বাইরের যে অপরচুনিটিগুলো রয়েছে। এই জন্য আসলে স্যার আমরা দেখেছি আসলে এডুকেশন সিস্টেমটার যে প্রবলেমের কারণে আসলে আমাদের কমিউনিকেশনটা লেভেলটা বাড়ছে না। এখানে আমরা মূলত একটা স্টুডেন্ট, সে সবসময় চিন্তা করে আসলে আমরা টেন্স তো ভাষা ইংরেজিতে কথা বলবো, এখন আমরা টেন্সটা মেনটেন করছি কিনা, যেটা বাইরের দেশে কিন্তু এতটা ফলো করে না। তারা, আমরা বাঙালি যেভাবে বাংলা বলছি, তারাও ঠিক এইভাবে ইংরেজিটা বলছে, কিন্তু আমাদের দেশে ওই ছোটবেলা থেকে ভয়, তোমার টেন্স মেনটেন করতে হবে, তোমাকে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হবে, স্পেলিং ভুল করা যাবে না, স্পেলিং ভুল হবে, এই ভুল হলে লাল দাগ দিবে। আসলে এই স্টুডেন্টের মনের মধ্যে একটা ভয় যে ঢুকাচ্ছে, এই একটা কারণে আমার মনে হয় স্টুডেন্ট ইংলিশে কথা বলতে পারছে না, এবং ইংরেজিটার ভাষা এটা হিসেবে তারা কনসিডারই নিতে পারছে না। আর একটা মেজর প্রবলেম রয়েছে আমাদের দেশে, আসলে আমরা একটা জিনিস শিখতে গেলে অবশ্যই ভুল করে, একটা স্টুডেন্ট ভুল করবে, একটা নতুন ভাষা শিখতেছে, এই আমাদের পারিপার্শ্বিক যে অবস্থাটা রয়েছে, এখানে মানুষজন অনেক পরিমাণ ভুল ধরে।
অনেক হাসাহাসি করে, মজা করে, ঠাট্টা করে। যার কারণে দেখা যাচ্ছে তার যে মনের ভিতরে একটা আগ্রহ ছিল, আগ্রহটা মরে যাচ্ছে। শেখার যে একটা অনুপ্রেরণা ছিল না আমার এখন শিখতে হবে। কিন্তু তার এই যে পরিবেশের যে মানুষজনগুলো রয়েছে, আশেপাশে যেগুলো এনভায়রনমেন্ট রয়েছে, এটার কারণে সে শিখতে পারছে না। এই জন্যই আসলে আমাদের প্রবলেমটা ফেস করি আমরা। আসলে আমাদের স্টুডেন্টগুলা আমাদের যে বিদেশে যাবে তারা আসলে পারছে না এই লেভেলে। আপু, আপনার কাছে কি মনে হয়? দিনের শেষে বাঙালি জানে যে তার বাইরে যাওয়া দরকার অনেক ক্ষেত্রেই, এবং সেই ক্ষেত্রে ইংলিশ শিখলেই তার সম্মান এবং সম্মানই বাড়বে, কিন্তু ইংলিশের প্রতি তার ভয়টা কোথায়, অথবা কোন জায়গায় সে বারবার আটকায় যায়? আচ্ছা, এটা দুইটা রিজন, একটা হলো কনফিডেন্স, একটা হচ্ছে ফিয়ার। যেভাবে স্যার বললো যে অ্যাকচুয়ালি যারা বাংলা মিডিয়াম থেকে আসে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যেহেতু আমি 10 ইয়ার্স প্লাস আইএলস টিচিং এ আছি, সো যেটা আমি ফিল করেছি এবং আমার অবজারভেশন সেটা হচ্ছে যে স্টুডেন্ট গ্রামার পারে, তার কথা বলার আগে সে চিন্তা করে আমার টেন্স ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, বিকজ পিপল আর ওয়ে টু জাজমেন্টাল। এই জাজমেন্টটাকে ভয় পায় এবং এই কারণে কনফিডেন্সটা ড্রপ করে। তাই সে আর কথা বলার যে একটা সাহস, এটা কিন্তু জাস্ট আমি বাংলায় কথা বলছি, ইংলিশটাও কিন্তু একটা ভাষা, ইটস নাথিং মোর দ্যান দ্যাট। বাট আমাদের যে কনফিডেন্স লেভেলটা, যে রুটিং এ যে প্রবলেমটা আছে, যেটা আমি রিয়েলাইজ করেছি, যেহেতু আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আমার কাছে ইংলিশটা খুব কনফিডেন্ট লাগে। দ্য অনলি রিজন ইজ দ্যাট আমি কখনো এটাকে সাবজেক্ট হিসেবে কনসিডার করিনি। বাট বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে ডে 1 থেকে বলা হয় যে 12টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড সাবজেক্ট কিন্তু ইংলিশ, বিকজ এটাতে ইউ কান্ট সার্ভাইভ। এটা আমার ভাষা না, ওকে ফাইন, এটা আমার ভাষা না, বাট তার মানে তো আমি শিখতে পারবো না। এটা অন্য কারো ভাষা, কিন্তু আমি তো শিখতে পারবো। তো এই পয়েন্টে যে আসলে স্টুডেন্টদের ট্রিগার করে বেশি, যে না আমি আসলে কথা বলতে পারবো না। আমার একটা স্টুডেন্ট আছে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম হোয়াট ইজ ইউর নেম, তারপরে জিজ্ঞেস করেছি, সে অ্যান্সার দিয়েছে। তারপরে আমি জিজ্ঞেস করেছি হোয়াট ক্যান আই কল ইউ, তো সে বলেছে আই এম ফ্রম গোপালগঞ্জ। ওকে, সো তখন আই রিয়েলাইজ যে আসলে তো তার অ্যান্সার বলার অ্যাবিলিটি আছে, বাট তার ভয়টা অনেক কাজ করছে এবং সে আসলে প্রপারলি ডেলিভার করতে পারছে না, বিকজ তার মাথার মধ্যে 100টা কোয়েশ্চেন থাকে যে আমি কি অ্যান্সারটা কোন টেন্সে দিব, কোন গ্রামার ইউজ করব, কোন ভোকাবুলারি ইউজ করব, আমার প্রোনাউন্সিয়েশনটা কি ঠিক হচ্ছে নাকি। এত কিছু একটা জিনিস যখন একটা মানুষের থিঙ্কিং প্রসেসকে কেজ করে দেয়, তখন আসলে তার মুখ দিয়ে কথা আসবে না, এটাই খুব ন্যাচারাল। সো তার কথা আনার জন্য কি লাগবে, ফার্স্ট অফ অল কেজটাকে খুলে দিতে হবে যে নো, ইউ ক্যান টক, বিকজ এটা একটা কথা বলার কমিউনিকেশন ওয়ে। ইটস নট যে আমার বুকিশ ওয়েতে কথা বলতে হবে। আমি গ্রামাটিক্যাল মিস্টেক করি, দের ইজ নো ফিয়ার। যদি আমাদের কোর্সের কথা বলি, আমরা কোর্সের ফার্স্ট ডেতে ওরিয়েন্টেশনে বলি ইউ কেম হিয়ার টু লার্ন, টু এক্সপ্লোর ইউর সেলফ। এখানে আসলে আপনি কি ভুল করছেন এখানে জাজ করবো না, ভুল না করলে আপনাকে জাজ করবো, কারণ এখানে আপনি এসেছেন শিখতে। আপনি ভুল করবেন, এটাই ন্যাচারাল, আর আপনাকে শেখাবো দেখেই আমরা এখানে আছি। সো ডে 1 থেকে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে, কোন কোর্স মডিউল করছেন দেখার বিষয় না, ইংলিশ ইজ নাও ইউর ল্যাঙ্গুয়েজ। ভুলে যান বাংলা বলতে কিছু আছে, নাও ইউর ফার্স্ট প্রায়োরিটি ইজ ইংলিশ, বিকজ এটা আসলে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে। শুধু যে বিদেশ যাওয়া নিয়ে, নট লাইক দ্যাট। বাংলাদেশের অনেক ওয়ার্ক প্লেসে আছে যেখানে এখন ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ ইংলিশ। আমি ইংলিশ না পারলে আমাকে কোনো সেক্টরে জব দিবে না। নাও ইফ উই টক অ্যাবাউট গোয়িং অ্যাব্রড, শুধু তো স্টুডেন্টসরা যাচ্ছে না, লেবাররা যাচ্ছে, ওয়ার্কার্সরা যাচ্ছে। সো আমাদের ইনস্টিটিউশনে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি দে নেভার টকড ইন ইংলিশ। তারা মেবি ওই ম্যাট্রিক ইন্টার পর্যন্ত খাতা কলমে ইংলিশ শিখেছে। ওরালি ভার্বাল যে একটা ইংলিশ লার্নিং, সেই লার্নিংটা আসলে বাংলা মিডিয়াম বা মাদ্রাসার লেভেলে যদি আমি কনসিডার করি, এই স্ট্রাকচারটা নেই। They only know how to write rather than verbally talking in English. সো এই চেঞ্জটা আসলে আমরা নিয়ে আসছি, যেখানে আমরা তাদেরকে ওপেন মার্কেটে নিয়ে যাচ্ছি টু টক ইন ইংলিশ, ক্লাসমেটদের সাথে কনভারসেশন করতে দিচ্ছি টক ইন ইংলিশ। এমন না যে আমরা বোর্ডে লিখছি তারা মুখস্থ করছে, নট লাইক দ্যাট। ইটস মোর লাইক প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করছি। বিকজ একটা স্টোরি শেয়ার করছি, আমার একটা স্টুডেন্ট সাইপ্রাস গিয়েছে এডুকেশন পারপাসে। সো হি গেভ মি আ কল এবং বলছে যে ম্যাম, আমার তো কোনো কনফিডেন্স ছিল না ঢাকায় আসার আগে, কিন্তু আমি তো কোর্স করার পর সাইপ্রাস চলে আসলাম। তার থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি যেখানে এখন জব করছি এখানে কোনো এশিয়ান নাই, অ্যান্ড আই এম দ্য ওনলি এশিয়ান। আই সেড হাউ কাম, অ্যান্ড হি সেড বিকজ অফ দ্য কনফিডেন্স ইউ গেভ মি। আমি এখন ইংলিশে কথা বলি নট অ্যাজ আ বাঙালি, রাদার জাস্ট আ ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকার। আমি কোন দেশ থেকে বিলং করি সেটা আমি চিন্তা করি না, আমি ইংলিশে কথা বলতে পারি, আমি অতটুকু চিন্তা করি। সো নাও হি didn't only get the educational background, rather he has a proper society where he can freely move. এখানে আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আপনাদের বেশ কিছু স্টুডেন্টের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে নর্মালি
আমরা যখন একটা বিভিন্ন ইংলিশ এডুকেশন সেন্টারের দিকে তাকাই, তারা নরমালি একটা বাংলা মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদেরকে নিয়ে বেশি কাজ করে। আপনাদের স্টুডেন্টদের মধ্যে দেখলাম যে যারা একদম লেটস সে একেবারে কম্পারেটিভলি পুয়ার পিপল ফ্রম দ্য সোসাইটি, একটা ছেলে যে একটা অফিসে চা বানায়, একটা ছেলে যে একেবারে গ্রাম থেকে আসছে, একদম গ্রামের একটা অজপাড়াগা স্কুলে পড়াশোনা করছে ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, যেখানে তাদের ইংলিশ টিচারও ভালো মতো ইংলিশ বলতে পারে না, এবং সে ইংলিশ বলতে পারে এবং কারো কাছে সে দেখে না, এরকম একটা 16, 19, 22 বছর একটা ছেলে এবং মেয়ে, সে জাস্ট 3 থেকে 6 মাস আপনাদের এইখানে পড়াশোনা করার পরে অথবা থাকার পরে সে এখন ভালো ইংলিশ বলতে পারতেছে, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারতেছে, বুঝতে পারতেছে, সে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা চিন্তা করতে পারতেছে, তার নিজের একটা গল্প ইংলিশে বলার কথা সে ভাবতে পারতেছে। অনেকে আইএলটিএসে 6 পাইতেছে, 7 পাইতেছে। এইটা কিভাবে, মানে এত অল্প সময়ে ট্রান্সফরমেশনটা কিভাবে? ভাইয়া যেটা আমি বললাম যে আসলে যেটা আমি রিয়েলাইজ করেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে পাস্ট টেন্সের রুলসটা বলতে, ফর্মুলাটা বলতে, আই কান্ট সে, বিকজ আমি কিন্তু ওই মাইন্ডসেট নিয়ে বড় হইনি। বাট বাংলা মিডিয়ামে দেখা যায় তাদের ওই মাইন্ডসেটটা থাকে, তারা সব জানে, বাট দে ডোন্ট নো হাউ টু প্রেজেন্ট ইট। সো আমাদের মেইন গোলটাই ছিল যে যেহেতু আমাদের কাছে প্রিভিলেজটা আছে, আমরা এত বছরের টিচিং প্রফেশন আছে যেখানে আমরা জানি কিভাবে স্টুডেন্টকে রিড করতে হয়, বিকজ আমি শিখালেই হচ্ছে না, স্টুডেন্টকে রিড করাটা মেইন ফার্স্ট, যে এই স্টুডেন্টটাকে আমি কিভাবে ইন পার্সন হ্যান্ডেল করব। প্রত্যেকটা আমার ক্লাসরুমে যদি 20টা স্টুডেন্ট থাকে, 20 জনের কিন্তু 20টা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ডিফারেন্টলি হ্যান্ডেল করি। ওয়াই? বিকজ এক একজনের এক এক এরিয়ার থেকে আসে এবং এক একটা এরিয়ার এক একটা এডুকেশন সিস্টেম। সো এখানে আমাদের মেইন ফোকাসটা যেটা থাকে যে তারা সব জানে, ঠিক আছে, তারা সব পারে, কিন্তু একটা জায়গাতেই তাদের প্রবলেম, দ্যাট ইজ প্র্যাকটিস। সো প্র্যাকটিক্যাল ইংলিশ অ্যাকচুয়ালি কেম ফ্রম দ্য প্র্যাকটিস। ওকে, আমাদের ফার্স্ট থট ছিল যে আমরা আসলে বুকিশ ওয়ার্ল্ডে থাকবো না, আমরা একটা রেভলিউশন ক্রিয়েট করব যেখানে অ্যাকচুয়ালি ইটস ভেরি রেয়ার টু সি যে মানুষ অ্যাকচুয়ালি আমাদের, যদি আমাদের কথা বলি, যে আমাদের আসলে বই ধরে ধরে পড়াচ্ছি না, রেদার আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি যেখানে তারা ইংলিশ বলবে এবং তাদের মধ্যে কোনো ভয় নেই। একজন ভুল বলতেছে, আরেকজন এনকারেজ করতেছে যে না, ইউ ক্যান ডু ইট, ইউ আর ডুইং বেটার দ্যান মি। সো এই যে কনফিডেন্স বিল্ড করা, এবং আমাদের একটা খুব মানে বলবো ইমোশনাল গোল ছিল যে যেহেতু আমরা পারছি একটা জিনিস ডেলিভার করতে, তাহলে আমাদের দেশের এতগুলি মানুষ আনপ্রিভিলেজ সিচুয়েশনে আছে, তাদেরকে কেন আমরা হেল্প করব না। আমি ছেলে তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে পড়ায় 8.5 আনতেই পারি, আমি 1 মাসের একটা কোর্স করাবো, 8.5 চলে আসবে। বাট আমি যদি রিমোট এরিয়ার থেকে একটা ছেলেকে যে হোয়াট ইজ ইউর নেম বলতে পারে না, তাকে আমি 6.5 পাওয়াবো আইএলসে, সে বাইরের দেশে যে তার ফ্যামিলিকে ব্যাকআপ দিবে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ইমোশনালি, সব ওয়েতেই সে ব্যাকআপ দিতে পারবে। সো ওয়াই নট উই ইউজ আওয়ার পোটেনশিয়ালিটি ফর দ্যাম। ওকে, সো এটা আমাদের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা আসলে এখানে বিজনেস করতে চাচ্ছি না, আমাদের কাছে যে নলেজটা আছে সেটা আমরা শেয়ার করতে চাচ্ছি। সো এই শেয়ারিংয়ের কনসেপ্ট থেকে আমরা চিন্তা করলাম যে সবাই তো শেয়ার করছে, এমন তো আরও 20টা প্ল্যাটফর্ম আছে যারা ইংলিশ শিখাচ্ছে, বাট আমরা চাচ্ছি যারা ইংলিশকে ভয় পায়, ইংলিশ তাদের জন্য একটা নাইটমেয়ার, তাদেরকে আমরা ড্রিম দেখাবো যে না, ইউ ক্যান হ্যাভ আ বেটার লাইফ। সেখান থেকে আসলে আমাদের ডেডিকেশন, এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট আইএলসের স্কোর পেয়েছে এবং তারা ভিসা অ্যাপ্লিকেশন স্টার্ট করেছে, ইনশাল্লাহ সেপ্টেম্বর ইনটেকে অনেকে যাবে যারা কখনো চিন্তাও করে নাই যে গ্রাম থেকে ঢাকায় আসবে। বাট একটাই তাদের ক্লু যেটা তারা পেয়েছে যে না, চেষ্টা করলে পসিবল, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। ভাইয়া, আপনি যখন শুরু করলেন 2025-এ শুরু করেছেন, সো ইট ওয়াজ আ বিগ রিস্ক। কারণ হচ্ছে কি যে আপনি যেই মেথোডোলজিতে শেখানোর চেষ্টা করতেছেন, সেই মেথোডোলজিটাতে অন্য কেউ করে না। অন্যরা যারা করে তারা হয় ইদার অনলাইনে শেখাচ্ছে, অথবা একটা কতগুলো এই যে ইংলিশের এতগুলো বই, অথবা তারা কোচিং সেন্টারের মতো করে করাচ্ছে। আপনি যেটা করছেন ইটস আ রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, যেখানে ক্লাসের শুরু নাই শেষ নাই, যেখানে তুমি সবসময় তোমাকে ইংলিশে কথা বলতে হবে, ইন্টারাক্ট করতে হবে। সো ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট মডেল। তো এই রিস্কটা আপনি কেন এত কনফিডেন্স ছিলেন যেটা কাজ করবে? আমরা ওই যে বললাম, আমি আমি অনেক দিন যাবত মানে টিচিং করাচ্ছি, একটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার এক্সপিরিয়েন্স আমি দেখলাম যে স্টুডেন্ট আসলে একটা শর্ট কোর্সে তার যতটুকু ডেভেলপমেন্ট সে চাচ্ছে আসলে সেটা মিট করতে পারে না। অ্যান্ড এটার একটা প্রবলেম হচ্ছে ওইখানে ওই প্র্যাকটিস লেভেলটা সে পাচ্ছে না, টাইমটাও পাচ্ছে না। দেখা যাচ্ছে 3 ঘন্টা 2 ঘন্টা, উইকলি 3 ডেজ 4 ডেজ 5 ডেজ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে টাইম হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্স। এইটার মধ্যে আসলে একটা ভাষা তো শেখা সম্ভব না।
ফর এক্সাম্পল বাংলা কথাও চিন্তা করি, আসলে তো আমরা 1-2 ঘন্টা যদি বাংলা কথা বলতাম ছোটবেলা থেকে, তাহলে তো শিখতে পারতাম না, অনেক টাইম লেগে যেত। এই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে ইংলিশটা যেহেতু একটা ভাষা, এটা একটা প্র্যাকটিসের বিষয়, কিন্তু লং টাইম যদি প্র্যাকটিস না করে, একটা এনভায়রনমেন্টের মধ্যে না থেকে যদি প্র্যাকটিস না করে, এটা আসলে সম্ভব না। এটা অনেক টাইম কিল করবে, যেটা আমার জন্য করেছে। আমার শিখতে প্রায় 1.5 বছর লেগে গিয়েছে। আসলে একটা 1.5 বছর ধৈর্য ধরে থাকাটা খুবই টাফ একটা স্টুডেন্টের জন্য। কারণ আমরা দেখি বাংলাদেশে যারা এখন ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছে সবচাইতে বেশি, তাদের এক মেজরিটি যাচ্ছে বিদেশে চলে যাবে। সে কাজের জন্য যাক অথবা পড়াশোনার জন্য। তাদের হাতে এই এত লং টাইম, এত সময়টা নেই। তাদের তো শর্ট টাইমের মধ্যে বেটার একটা পারফরমেন্স আনা। তো এটার জন্য একটাই ওয়ে রয়েছে, একটা লং টাইম একটা এনভায়রনমেন্টে থাকা, যে এনভায়রনমেন্টটা তাকে সুযোগ দিবে ইংলিশে কথা বলার জন্য, সুযোগ দিবে তাকে এক্সপ্লোর করার জন্য আসলে ইংলিশটা কী। এই দৃষ্টিকোণ থেকে আসলে ভাই আমাদের ইংলিশটা এভাবে তৈরি করা, মানে কোর্স মডিউলটা তৈরি করা, সারাক্ষণ তুমি আমার এখানে থাকবে, তুমি 3 মাস আমার এখানে এসেছো মানে তুমি বাইরের সব কিছু থেকে তুমি কাট আপ করতে হবে। আমার এখানে আমার রুলস, আমার সব কিছু, আমি যেভাবে পড়াবো সব কিছু আমার মতো করে করবে। 3 মাস পর তোমার গ্রান্টি আমরা দিচ্ছি, তুমি ইংলিশে কথা বলতে পারবে। সবসময় আমরা ক্লাসের মধ্যে বন্দি রাখি না স্টুডেন্টকে, আমরা অনেক বাইরের স্টুডেন্টকে প্রচুর নিয়ে যাই দেখানোর জন্য। আসলে তোমার ভয় যেটা রয়েছে, একটা ভয় থাকে, দেখা যায় একটা এনভায়রনমেন্টে থাকলে দেখা যায় 5টা স্টুডেন্ট 10টা স্টুডেন্ট একসাথে থাকছে এক জায়গায়, ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, ভয়টা থাকে না তার মধ্যে। কিন্তু বাইরের মানুষের সাথে কথা বলতে গেলে একটা ভয় তৈরি হয়। এই জন্য আমরা স্টুডেন্টকে প্রচুর বাইরে নিয়ে যাই, একদম ওপেন ক্রাউডেড প্লেসেসগুলোর মধ্যে, যেখানে এখানে তোমার কথা বলতে হবে, এখানে যে ভয়টা তারপর আস্তে আস্তে স্টুডেন্টে কেটে যায়। এইটা না করলে ভাই আসলে দেখা যাচ্ছে স্টুডেন্টরা, মানে যাদের কনফিডেন্স লেভেল হোক, ইংরেজি ভাষাটা শেখার একটা যেই আত্মবিশ্বাস তৈরি হোক, এটা আসবে না। আমাদের যদি আমি নিজেও আইএলটিএস দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ডিজায়ার্ড স্কোর পেয়েছি, কিন্তু আমি যেটা দেখেছি হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হইলো যে তারা পার্টিকুলারলি যখন স্পোকেন ইংলিশ হয়, 4টা যে আইএলটিএস এর ধাপ, এর মধ্যে যখন তার কারোর সাথে কথা বলতে হচ্ছে স্পিকিংয়ে, তখন সে অসম্ভব নার্ভাস হয়ে যায়। সে ইভেন এটা বাংলা মিডিয়াম ইংলিশ স্টুডেন্টের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়। সেইখানে আপনারা নিয়ে আসতেছেন একটা গ্রামের ছেলেকে, এবং দেখা যাচ্ছে যে সে আসলে নার্ভাস হচ্ছে না। তো এই জিনিসটা আপনারা আসলে কিভাবে তার মাথায় ঢুকাচ্ছেন, বা এই প্রবলেমটা তার কিভাবে সলভ করতেছেন? এই যে আমরা প্রথমে আসার পরে বলি, ভাই এখানে তোমার এনভায়রনমেন্ট, তোমার এখানে কেউ তোমাকে জাজ করতে আসবে না। তুমি ভুল বলছো, কারেক্ট বলছো, এটা তোমাকে আসবে না কেউ। তোমাকে এখানে ইংরেজি কথা বলতে হবে, মূল ফ্যাক্টরি তোমার ইংলিশে কথা বলো। তুমি ভুল বলো, আমরা ইনকারেজ করি, হ্যাঁ তুমি ভুল বলো, কারণ ভুল থেকে শিখতে হবে তোমাকে। ও ভুল বলবে যখন, তখন আমরা এটা কারেক্ট করার সুযোগ পাই। না তো আমরা বুঝতে পারছি না ও কীভাবে ভুল করছে, কোন জায়গায় ভুল করছে। এই জন্য স্টুডেন্টরা প্রচুর একটা এনভায়রনমেন্টে দিচ্ছে যেখানে সারাক্ষণ ইংলিশে কথা বলতে হবে। টিচাররা, ইনক্লুডিং টিচাররাও এখানে ইংলিশে কথা বলে। এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট রেসিডেন্সিয়াল রয়েছে, রেসিডেন্সিয়াল স্টুডেন্টগুলোকে আমরা টিচার প্রোভাইড করে থাকি আবাসিকের মধ্যে, হোস্ট ডরমেটরিতে। ওইখানেও স্টুডেন্ট বাংলা যাতে না বলতে পারে, অথবা যখন যে কোনো প্রবলেম ফেস করে, টিচার যাতে এটা সাপোর্ট করতে পারে, ইংরেজি তাখানে একটা এনভায়রনমেন্টটা মানে মেনটেন করতে পারে, এই জিনিসটা আমরা দিচ্ছি। যার কারণে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভালো পারছে এবং ভালো ইংলিশে কথা বলতে পারছে, ভয়টা তার মধ্যে আসতেছে না, কারণ ওই বাংলা তো সে ইউজ টু না এখন এইখানে। তো এসা আপু, আপনাদের লং টার্ম ভিশন কি এই প্র্যাকটিক্যাল ইংলিশ নিয়ে? আপনাদের তো 1 বছর হইলো, 1 বছরে 1000+ স্টুডেন্ট, বাট এটা সামনে কি হবে? সামনে একটাই গোল, যে বাঙালি আর ইংলিশকে ভয় পাবে না। ডাজন্ট ম্যাটার আমি বাংলাদেশে থাকি বা বাইরে যাই, আমার মধ্যে ইংলিশ একটা নর্মাল একটা রিকোয়ারমেন্ট। ইংলিশটা আমি পারি, এই কনফিডেন্সটা স্টুডেন্টদের মধ্যে গ্রো করব। এখন সে লেবার হতে পারে, সে একটা স্টুডেন্ট হতে পারে, হুএভার দ্যাট ইজ, তার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে যে না, আই ক্যান টক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এবং ওই কনফিডেন্স বিল্ড করাটা হলো আমাদের মেইন টার্গেট, যে আমরা একটা রেভলিউশন নিয়ে আসবো। আমরা শুধু বুকিশ ওয়েতে পড়াবো না, আমরা প্র্যাকটিক্যালি যে একটা স্টুডেন্ট কনফিডেন্সের সাথে কথা বলতে পারবে। এবং ফার্স্ট থিং যেটা ভয়, এই ইংলিশের ভয়টা কাটাবো, যাতে হাজারো স্টুডেন্ট আমাদের থ্রুতে যেতে পারে বাইরে এবং তাদের লাইফে একটা সেটেলমেন্ট আনতে পারে। বিকজ ইফ উই কনসিডার যে এখন মার্কেট সেক্টর ইজ রিয়েলি কমপ্লিকেটেড, জব ক্রাইসিস চলছে, ইটস নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইজ। সো স্টুডেন্টরা আসলে কোথাও এডুকেশন কমপ্লিটের পরও জব পাচ্ছে না, সো দে নিড টু ইমিগ্রেট, মাইগ্রেশন লাগবেই। সো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে না, আমরা ইংলিশটাকে এত ইজি করে নিব যে ইংলিশটা আমাদের ভাষা, এবং এটা একটা বেসিক নিড, ইটস নট আ রিকোয়ারমেন্ট দ্যাট আই নিড টু বি স্কিলড অ্যাবাউট। সো এই জিনিসটা আমাদের ফোকাস, যে আমাদের কাছে আরও ইনশাল্লাহ স্টুডেন্ট আসবে, আরও আমরা গ্রো করব। এবং আমাদের গোল অলওয়েজ একটাই থাকবে, যে উই আর নট লার্নিং ইংলিশ, উই আর ইউজিং ইংলিশ। দ্যাট ইজ আওয়ার মেইন গোল। একটা স্টুডেন্ট এত লম্বা সময় আপনাদের কাছে কি করে, সে কি পড়ে? মানে রেসিডেন্সিয়াল প্রোগ্রামে আপনি সারাদিন আপনার মেথডটা কি পড়ানোর? সো ইন্টারেস্টিংলি আমরা ওই যেটা বললাম একটু আগে, আমরা বুকিশ ওয়েটা খুব কম ফলো করি, আমরা প্র্যাকটিসে বেশি করি। ইফ আই টক অ্যাবাউট রিডিং মডিউলটা খুব কমপ্লিকেটেড,
তো এখানে আমরা মেক শিওর করি যে যে কয়টা বই অ্যাভেলেবেল আছে, আর এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে কম্পিউটার বেস, এখন আমাদের জন্য আরও অ্যাক্সেসটা নেওয়াটা ইজি হয়ে গেছে। আমরা কিন্তু শুধু যে পড়াচ্ছি তা না, আমাদের তাদেরকে অ্যাডভান্সমেন্টে নিয়ে এসেছি যেখানে টেকনোলজি তারা ইউজ করছে। ওকে, সো আমরা তাদের কম্পিউটার স্কিলটাকে ডেভেলপ করছি, আমরা ওয়েবসাইটে কিভাবে তারা সলভিং করছে সেটা শেখাচ্ছি, এবং আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্র্যাকটিস করছি। আমরা 1 উইক ধরে একটা কোয়েশ্চেন টাইপ শিখছি, সেখানে উইকের এন্ডে আমরা একটা মক নিচ্ছি, পার্শিয়াল মক, সেখানে স্টুডেন্টের কনফিডেন্স বিল্ড করছি, টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছি। ইফ আই টক অ্যাবাউট রাইটিং, সেম ওয়ে, আমরা একটা কোয়েশ্চেনের উপরে মিনিমাম 20টা সলভিং করি উইদিন আ উইক। তাহলে ওই স্টুডেন্টের তো ভয় লাগার কোনো বিষয় নেই, সো হি ক্যান সলভ এনিথিং এনি হাউ। এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ কারো কখনো প্রবলেম হয়নি। না, ইফ আই টক অ্যাবাউট স্পিকিং, যেটা সবচেয়ে উইকেস্ট পার্ট স্টুডেন্টদের, যে আসলে তারা কথা বলতে পারে না, তারা লিখতে পারে, পড়তে পারে, শুনতে পারে, বাট বলতে পারে না। এই সেক্টরে আসলে টিচার এঙ্গেজমেন্টটা আমরা কম রাখি, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বেশি রাখি। যেহেতু আমরা অ্যাডভান্স মডার্ন ওয়ার্ল্ডে আছি, সেখানে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি। আমরা তাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে বলি, তাদের ডেইলি লাইফ ব্লগ, বা লেট আসলে একটা পানিশমেন্ট হিসাবে তাদের একটা 2 মিনিটের ভিডিও বানাতে হয়, ওয়াই হি ইজ লেট, এটার একটা এক্সপ্লেনেশন দেয়। এতে তাদের কনফিডেন্স বাড়ে যে না, এটা তো আমার পড়া না, এটা পার্ট অফ জাস্ট গেম। সো তাদের কাছে এটা একটা গেম লাগে যে আমি লেট আসছি 2 মিনিট, এখন আমার এবং এটা এই ব্যাপারে বলতে রেসিডেন্সিয়াল হবে। প্রোগ্রামে ছেলেরাও জয়েন করে, মেয়েরাও জয়েন করে। ডেফিনেটলি আমাদের আসলে রেসিডেন্সিয়াল শুধু যে ছেলেদের এটা আমরা চিন্তা করি না, বিকজ মেয়েদের একটা ফ্রিডম আছে দ্যাট ওকে দে ক্যান অলসো মুভ অ্যাব্রোড। এবং এই কথা চিন্তা করে আমরা শুধু তাদেরকে যে ছেলেদের রেসিডেন্সিয়াল দিব, দেখা যায় গ্রাম থেকে যে মেয়েরা আসে ওদের বাবা মা আসলে অ্যালাউ করে না। সো আমরা একটা সেফটি তাদের এনশিওর করছি যে না, আমাদের ডরমিটরিতে থাকে, তারা পড়াশোনা করতে পারবে। সো অনেক মেয়ে আছে যারা কখনো চিন্তা করে নাই যে না, আমি দেশের বাইরে যেতে পারবো, কারণ গ্রাম থেকে তাকে শহরে এসে একা থাকতে দিবে না। বাট এখানে সে একা থাকছে না, মিনিমাম তার সাথে আরও 20টা মেয়ে একটা রুমে একটা ফ্লোরে থাকছে, তাহলে তার সেফটি আছে, সে একটা রুলস রেগুলেশনের আন্ডার আছে, সে রাতে বাইরে যেতে পারবে না, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের সাথেই থাকে। তো তার সেফটি নিয়ে আসলে কোনো কনসার্ন তার ফ্যামিলির নেই। সে একদিন ক্লাসে না আসলে নেক্সট ডেতে তার বাসায় ফোন যাচ্ছে যে এটা ছেলে হোক আর মেয়ে হোক, আপনার ছেলে মেয়ে কেন ক্লাসে আসেনি। সো দ্যাট তারা বুঝে যে দে আর আন্ডার আ প্রেশার টু বি অ্যাটেন্টিভ ইন দেয়ার ক্লাস। কারণ একদিন ক্লাসে না আসলে আমরা তাদেরকে জিজ্ঞেস করছি। সো আসলে এখানে সেফটির কোনো রিস্ক নেই, ছেলে হোক মেয়ে হোক। যেহেতু আমাদের সব গ্রামাঞ্চল থেকে স্টুডেন্ট আসে, দুজনের সেফটি আমরা এনশিওর করছি, প্লাস আমরা এনশিওর করছি যে তার একটা এনভায়রনমেন্টে থাকুক। ভাইয়া, আপনাদের খরচ কনসিডারিং রেসিডেন্সিয়াল প্রোগ্রাম অনেক কম। এত কম খরচে পুরো জিনিসটা আপনারা কিভাবে ম্যানেজ করেন? আমরা তো মূলত টিচার, আসলে আমরা এখন ওইভাবে কমার্শিয়াল এটা চিন্তা করছি না। আমরা স্টুডেন্ট ট্রাই করছি স্টুডেন্টের স্বপ্নটা যাতে পূরণ হোক, এটা আমাদের মাধ্যমে, যাতে একটা গ্রামের স্টুডেন্ট আসলে অনেক টাকা ব্যয় করা তাদের পক্ষে অনেক সময় পসিবল হচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে মিনিমাম একটা অ্যামাউন্টে তাদের জন্য ভালো একটা সার্ভিস দিতে পারি, তাদের স্বপ্নটা পূরণ করতে পারি, এবং তাদের যে জীবনের যে একটা লক্ষ্য রয়েছে, জীবনের যে লক্ষ্য রয়েছে, এটাতে আমরা পূরণ করতে তাদেরকে নিয়ে যেতে আমরা সাহায্য করি। এই জন্য আমাদের কোর্স ফিটা খুবই বাজেট ফ্রেন্ডলি রেখেছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যেন এখানে এনরোল করতে পারে এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারে। আপু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। ধরেন একটা গ্রাম থেকে একটা ছেলে আসলো, এখন এই ছেলেটা আসার পরে বা মেয়েটা আসার পরে সে IELTS এ সে 6 বা 7 পেল, যেটা তার ডিজায়ার্ড স্কোর। তারপরে সে জানে সে বাইরে যাবে বা বাইরে পড়তে যাবে, কোথায় যাবে কি যাবে কিছু জানে না, সেই সাপোর্টটা কি আপনারা দেন? ডেফিনেটলি দিই, কারণ এই যে 3 মাস 6 মাস আমাদের কাছে থাকে না, দে আর আওয়ার ফ্যামিলি। তাদেরকে আমরা স্টুডেন্ট হিসাবে কিন্তু আর কনসিডার করি না। যেদিন তারা অ্যাডমিশন নেয়, ফ্রম দ্যাট ডে দে আর মাই ফ্যামিলি। সো আমাদের চিন্তা থাকে যে না, তারা যাতে মিসগাইডেড না হয়, যেহেতু প্ল্যাটফর্মটা অনেক বড় এবং তারা ঢাকা শহরের না, মিসগাইড হওয়াটা খুব ইজি। সো আমরা তাদের প্রোফাইলটা হ্যান্ডেল করি, সে কোন কান্ট্রির জন্য সুইটেবল, তার কোন সাবজেক্টটা সুইটেবল, সেটা আমরা প্রপারলি গাইড করি, এবং তারা যেদিন প্লেনে উঠে যাবে, টেক অফ করবে, সেই পর্যন্ত তারা আমাদের শেল্টারেই থাকে, এবং আমরা তাদেরকে ফুল সার্ভিসটা দিয়ে থাকি স্টুডেন্ট ফাইল কাজ করার জন্য। সো থ্যাংক ইউ এশা আপু, এবং থ্যাংক ইউ অনিক ভাইয়া। আপনাদের ওভারঅল যেই মেথডটা, এবং সেটা আমার কাছে একদিকে যেমন ব্যতিক্রম লেগেছে, আরেকদিকে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই হেল্পফুল, পার্টিকুলারলি বিকজ একটা বাচ্চা যখন ভাষা শেখে, সে তো কোনো ব্যাকরণ পড়ে ভাষা শেখে না, সে তার সমাজ এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে সে ভাষাটাকে অ্যাবজর্ভ করে। একইভাবে আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে বা আরবি ভাষা শেখার ক্ষেত্রেও আমাদের যে ভুলটা আমি মনে করি হয়, সেটা হচ্ছে গিয়ে যে সায়েন্টিফিক মেথড ফলো করা হয় না। সায়েন্টিফিক মেথড মানে হলো
যে আমি তাকে একটা ওপেন এনভায়রনমেন্ট দিব যেখানে সে ভাষাটা অনেক বেশি শুনবে এবং সেটাকে সে প্রসেস করবে। ভাষা তার মধ্যে আছে, এটাকে ফুলের মতো ফুটাতে হবে, সেই পরিবেশটা দিলেই ফুলটা ফুটবে। সো জোর করে ব্যাকরণ শেখালে ভাষা শেখানো যায় না। সো সেই জায়গাটা থেকে আমি মনে করি আপনাদের মেথডটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই জন্যই গ্রাম থেকে যে ছেলেটা কখনোই ইংলিশ শিখে নাই এবং খুব বেশি শোনেও নাই, সেও এখানে এসে 3 থেকে 6 মাসে এতটা ইংলিশে প্রোগ্রেস করতে পারছে। সো আপনাদের জন্য শুভকামনা, এবং আমি আশা করি যে লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ইংলিশকে ভয় পায় তারা আসলে ইংলিশ শিখে আপনাদের মাধ্যমে জীবনে সফল এবং সুখী হবে। থ্যাংক ইউ আমাদের পডকাস্ট আজকে জয়েন করার জন্য। থ্যাংক Thank ইউ you. ভাইয়া। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল ইংলিশে পড়াশোনা করেছে এরকম কিছু স্টুডেন্টের সাথে আমরা কথা বলে দেখি তো তাদের ফিডব্যাকটা আসলে কিরকম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। সো আপনি ভাইয়া ঢাকার বাইরে থেকে ঢাকায় কেন আসলেন? Actually, my name is Hassanul Haq Roni. I have come Dhaka from Kishorganj for practicing my IELTS or for learning my IELTS. সো কেন মানে আপনি প্র্যাকটিক্যাল ইংলিশেই জয়েন করলেন? ঢাকায় তার অনেক প্রোগ্রাম আছে। From my perspective, practical English is the best for learning IELTS because তারা একদম হাতে কলমে শেখায় যে IELTSটা যেটা মানে আমার মতো স্টুডেন্টের দ্বারা যেটা অনেক কমপ্লিকেটেড ছিল এটা অনেক সহজ হয়ে গেছে প্র্যাকটিক্যাল ইংলিশের সাথে কাজ করাতে। প্র্যাকটিক্যাল ইংলিশের সাথে আছি মোটামুটি 5 মাস ধরে। আমি যদি বলি যে আমার একাডেমিক ক্যারিয়ারে আমার স্টাডি অনেক বাজে। আমার এসএসসি স্কোর ছিল 3.39 এবং এইচএসসি স্কোর ছিল 3.58। ওইটা থেকে আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি আইএলস করতে পারবো। বাট এখানে আসার পরে যে আমার যে ডিজায়ার স্কোর এটা পাইছি এবং তাদের সাহায্যে এটা অতুলনীয় ছিল যে আমার ডিজায়ার স্কোর পাই নাই যদিও আমি আলহামদুলিল্লাহ 6 পাইছি ওভারঅল। সো কিশোরগঞ্জ থেকে এসে মাত্র এত অল্প সময়ের মধ্যে অলরেডি আপনি আইএলটিএস এ 6 পেয়েছেন। হ্যাঁ, যদিও আমি তাও স্টুডেন্ট তেমন ভালো ছিলাম না, কিন্তু এখানে যে ওয়েটা পড়াশোনার যে ওয়েটা এটা অনেক মানে সুন্দর একটা ওয়ে। এখানে আসলে পড়তেই হইব। আমি আমার পুরা হোল ক্যারিয়ারে যদিও সব কিছুতে ঠিকঠাক থাকলেও মানে স্টাডিতে খুবই ভালো ছিলাম না, কিন্তু আমার একটা ড্রিম ছিল যে আমি একদিন অ্যাব্রোডে যাব, প্লাস ভালো কান্ট্রিতে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া। এর জন্য আমি আর আইএলসটা করতে হয়েছিল, এবং এই আইএলসের জার্নিটা আমার জন্য খুবই সহজ ছিল না। কিন্তু আমি যখন ডিসাইড করলাম যে আমার বাসা ছাড়তে হইব, তারপরে যে আমি আইএলসটা করব, কিন্তু তার মধ্যে আমার অনেকগুলো প্রতিষ্ঠানের মানে সামনে আসলো, কিন্তু তার মধ্যে আমি প্র্যাকটিক্যাল ইংলিশ চুজ করলাম, এবং আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বেস্ট চয়েস ছিল, এবং তাদের মানে আমি আমার ডিজায়ার স্কোরটা পাইছি, এবং আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভাই আপনি প্র্যাকটিক্যাল ইংলিশে কেন জয়েন করলেন? অ্যাকচুয়ালি যখন আমি আমার এইচএসসিটা কমপ্লিট করেছি তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ আমার এখন ইংলিশ শেখা দরকার, কারণ উইদাউট ইংলিশ ইম্পসিবল টু সার্ভাইভ মাই লাইফ ইন দিস কান্ট্রি। সো আমি আসলে সার্চ করতেছিলাম যে কোন কোচিং সেন্টারটা আমার জন্য ভালো হবে, কারণ আমি একজন বিগিনার। হোয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট অ্যাট কলেজ, ইন দ্যাট টাইম আই ডিড নট স্পিক ইংলিশ প্রপারলি। তো আমি সার্চ করতেছিলাম, হঠাৎ করে আমি প্র্যাকটিক্যাল ইংলিশের একটা ভিডিও। আপনার আব্বা আম্মা কি করেন? আমার বাবা হচ্ছে একজন ওয়ার্কার্স, ডেইলি ওয়ার্কার্স। তো মাই ফ্যামিলি ইজ নট আ রিচ ফ্যামিলি, ইটস আ মিডল ক্লাস ফ্যামিলি। আপনার দেশের বাড়ি কোথা থেকে? মাই হোম টাউন ইজ ভোলা। আচ্ছা, ভোলার কোথায়? ভোলা চরপেশন। ভোলা চরপেশনে কোথায়? চরপেশন জনতা বাজার। আচ্ছা, তো সেখান থেকে আপনি এই কতদিন হলো আপনি ঢাকায় প্র্যাকটিক্যাল ইংলিশে এসছেন প্রোগ্রামে? আমি 3 মাস পাস করে মানে 3 মাস আমি এখানে আসি এর প্র্যাকটিক্যাল। আগে আপনি ঢাকায় ছিলেন না? এর আগে আমি ফার্স্ট টাইম ঢাকায় এসেছি শুধুমাত্র প্র্যাকটিক্যাল ইংলিশে জয়েন করার জন্য। আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 19 বছর। ওয়াও, আপনি তো সেই হিসাবে মাত্র 19 বছর বয়সে জাস্ট ভোলার চরপেশন থেকে এসছেন, ওই হিসেবে তো আপনি অনেকটা ইমপ্রুভ করেছেন। এত অল্প সময় কিভাবে ইমপ্রুভ করলেন? অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইংলিশ যেই ধারায় তারা শিখায় স্টুডেন্টকে, এই ধারায় যদি কোনো স্টুডেন্ট বিগিনার বা গ্রাম থেকে আসে তাহলে এটা সবার জন্য পসিবল। কারণ ওদের ইনস্ট্রাকশন, তারপর ওদের যে গাইডলাইন, সবগুলো আসলে একটা বিগিনার স্টুডেন্টের জন্য এটা আসলে উপযোগী। এবং ইনভায়রনমেন্টটা, সম্পূর্ণ ইনভায়রনমেন্ট হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইনভায়রনমেন্ট, যেখানে উইদাউট ইংলিশ মানে ইম্পসিবল, উইদাউট বাংলা মানে ইংলিশ আপনাকে বলতেই হবে বাধ্যতামূলক। ইফ আই speak Bangla, any single word I have to pay fine, like video making, English video making 3 থেকে 4 মিনিট, and also sometime I have to pay money 20 টাকা or 30 টাকা। আপু, এত রকম ইংলিশ প্রোগ্রাম থাকতে এবং কোচিং সেন্টার থাকতে আপনি কেন প্র্যাকটিক্যাল ইংলিশে জয়েন করলেন? Well, if I talk about practical English, their English environment is very good, and we have a long time period of classes.
not only classes, but our main classes has to held in 1 hour. But others classes is very interesting and practically. They usually all time practice us in many topics like our outdoor classes, our cue card, and picture description. And there have also a important classes. This is self study. After all classes finish, we have a very important class. It's self study. যেখানে আমরা সর্বোচ্চ মানে সারাদিনে যা করেছি সেটা আমাদের শুদ্ধভাবে, যেটা আমাদের ভুল হয়েছে সেটা সংশোধন করে এবং আমাদেরকে So, সম্পূর্ণটা আপু ঠিক আপনার করে বাড়ি বলে। কোথায়? Currently my home district is Chouadanga. It's a division of Khulna. তো আপনি ঢাকায় আসলেন কবে প্রথম? Actually November 2025 আপনি কি আমি প্রোগ্রামের আসছি। জন্য এসেছিলেন? প্র্যাকটিক্যাল Yes. ইংলিশের জন্য এসেছিলেন? Yes, প্র্যাকটিক্যাল ইংলিশের জন্যই আমি ঢাকাতে যখন আপনি আসছি। দেশের বাড়িতে ছিলেন, তখন কি আপনি ইংলিশ বলতে পারতেন? I understand everything but not delivered আচ্ছা। properly. সো এই যে আপনি অল্প সময়ে ডেলিভারিটা শিখলেন, এত অল্প সময়ে কিভাবে আপনি ইংলিশ ডেলিভারিটা শিখলেন? Mostly I said that they are practice environment. Always we practice English and we never use বাংলা in our class. শুধু ঘুমানোটুকু ছাড়া আমরা সবসময় ইংলিশের উপরেই ছিলাম, যার কারণে মনে হয়েছে আমার যে আমি এখনো এই পর্যন্ত আসছি আর কি। সো আপনি আইএলটিএস কবে দেওয়ার চিন্তা রাখছেন? আমার মনে হয় আমি 1.5 থেকে 2 মাসের মধ্যে আমি প্রিপেয়ার্ড হয়ে যাব সিটে বসার জন্য। ইনশাআল্লাহ আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার আব্বা আম্মা কি করেন? মাই ফাদার ইজ এ জব ওয়ার্কার্স আর কি। সে একটা কোম্পানিতে, বেসরকারি একটা কোম্পানিতে জব করে। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। নর্মাল ফ্যামিলি আর কি। সো আপনি ইংলিশে আইএলটিএস এ ধরেন ভালো স্কোর করলেন, তারপর আপনার প্ল্যান কি? আইল গো অ্যাব্রড ফর হায়ার স্টাডি। রাইট, ফ্যান্টাস্টিক। ভাই আপনার নামটা যদি বলেন এবং আপনি ঢাকায় কবে আসলেন, কোথা থেকে ঢাকায় আসলেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ ওসমান ফারুক। ছোটবেলা থেকে ঢাকায়, জন্ম থেকে ঢাকায়, তবে আমার বাবা মা এসেছে বরিশাল থেকে। ইংলিশের তো বিভিন্ন রকম প্রোগ্রাম এখন অ্যাভেলেবল, আপনি কেন প্র্যাকটিক্যাল ইংলিশে জয়েন করলেন? আইএলটিএস এর জন্য আমি অ্যাকচুয়ালি সেলফ স্টাডিতে আমি ফোকাস করেছিলাম, বাট বিকজ প্র্যাকটিক্যাল ইংলিশ গিভস আ লং ডিউরেশন অফ ক্লাসেস, আমি এটা চুজ করি। বিকজ শর্ট ক্লাসেসগুলোতে নিজে প্রোডাক্টিভিটি থাকা লাগে, বাট অ্যাজ এ লেজি স্টুডেন্ট আমি নিজে প্রোডাক্টিভ ছিলাম না। বাট প্র্যাকটিক্যাল ইংলিশ এনশিওর করে যে লং ডিউরেশনে রেখে তারা আমাকে একটা প্রোডাক্টিভ রাখবে, যদিও স্লো অ্যান্ড লেন্দি, অ্যাটলিস্ট স্টেপ বাই স্টেপ গাইড করে। সো আপনি প্র্যাকটিক্যাল ইংলিশে জয়েন করার আগে কতটুকু ইংলিশ সে কমফোর্টেবল ছিলেন কথা বলতে, আর এখন কতটুকু কমফোর্টেবল? কথা বলার ক্ষেত্রে আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যান্ড আই ওয়াজ কোয়াইট ইন্ট্রোভার্টেড দ্যাট টাইম। তো ওই সময় ইন্ট্রোভার্সির কারণে আমি সহজে কারোর সাথে তেমন কথা বলতে পারতাম না, স্পেশালি ইন ইংলিশে কথা বলার সময় কথাই আসতো না। বিগিনিং লেভেলে খুব ডিজাস্টার্স অবস্থা ছিল। তো সেখান থেকে প্র্যাকটিক্যাল ইংলিশ খুবই ভালো একটা গাইডেন্স দেয় এবং সেখান থেকে অ্যাটলিস্ট একটা কনভারসেশন হোল্ড করার মতো অ্যাবিলিটি জেগে আসে। সো আপনি কি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন বা দিবেন? হ্যাঁ, অলরেডি দেওয়া শেষ। তো আপনার স্কোর কত এসছে? আমার ডিজায়ার স্কোর এসেছে 7.5, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। সো আপনি যখন প্র্যাকটিক্যাল ইংলিশ শুরু করেন সেটা কত সালে, কোন সময়? প্র্যাকটিক্যাল ইংলিশ অ্যাকচুয়ালি 3 মাস আগে ডাইরেক্ট আইএলস যে কোর্সটা সেখানেই আমি ডাইরেক্ট এনরোল সো আপনি করি। বেসিক্যালি 3 মাসে এরকম ইমপ্রুভ করেছেন, আলহামদুলিল্লাহ, উইচ ইজ গ্রেট। আপনি প্র্যাকটিক্যাল ইংলিশ কেন চুজ করলেন? অ্যাকচুয়ালি আমি এর আগেও আইএলটিএস দিয়েছিলাম, তো এখানে আমি ফল খেয়েছি, আমার স্কোর এত বেটার আসেনি। দেন আমার মা এটা দেখলেন, এটাতে যতটুকু দরকার টাইম যেটা আমি প্রপারলি পাচ্ছিলাম, এর জন্য আমি প্র্যাকটিক্যাল ইংলিশে মেইনলি এসেছি। সো আপনি কি আইএলটিএস আপনার ডিজায়ার স্কোরটা এখন পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। 6টাই আমার মেইনলি ডিজায়ার স্কোর ছিল, যেহেতু আমি অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, আর এত কম টাইমে আমার 6টা হলেই বেটার হতো। রাইট। সো সেইখানে আপনার কাছে কি মনে হয় যে প্র্যাকটিক্যাল ইংলিশ, অন্য তো আপনি ঢাকার মেয়ে, সো আপনি অন্য অনেক প্রোগ্রাম দেখেছেন, অন্যগুলোর সাথে কোন জায়গাটায় প্র্যাকটিক্যাল ইংলিশ বেটার, যেটার জন্য তারা এত র্যাপিডলি স্টুডেন্টদেরকে হেল্প করতে পারে? মেইনলি হলো একটা প্রপার যে টাইমিংটা, সেটা অন্যান্য ইনস্টিটিউট থেকে আমি পাইনি, সেটা হচ্ছে 8 আওয়ার টাইমিংটা। অ্যান্ড টিচাররা আপনাকে স্পেসিফিকলি গাইডলাইন করে, আর স্পেশালি তাদের রাইটিং মডিউলটা, যেটা আমাকে 5.5 থেকে 15 দিনের মাথায় 6-এ জাম্প করতে অনেক সাহায্য করে। এর জন্য প্র্যাকটিক্যাল ইংলিশ এত বেটার।